নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। 2024 উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যালসের সিরিজ নিয়ে তোমরা বারবার আমাকে বলেছো যে স্যার এই সিরিজটা শুরু করুন। তো আমিও চাইছিলাম যে খুব তাড়াতাড়ি এটা শুরু করতে, কিন্তু আমার অফলাইন ব্যাচের অত্যধিক চাপ, আমি অত্যন্ত চাপে ছিলাম এই কয়েকটা দিন, যার জন্য আমি ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেল। তো সরি ফর লেট, আমি সরি চাইছি তোমাদের কাছে। তো যাক, চলো শুরু করছি আজকে আমাদের প্রথম ভিডিও নিউমেরিক্যালসের উপর। তবে একটা ভিডিওতে সব নিউমেরিক্যালস আমি করাবো না, আমি তোমাদের পার্টে পার্টে আমি তোমাদের ভিডিও দেব, ঠিক আছে? তো মানে সেকশন ওয়াইজ যে সেকশনগুলো তোমাদের ম্যাথ আসছে সেই সেকশন ওয়াইজ আমি তোমাদের ভিডিও দেব। আজকে তোমাদের প্রথম যে সেকশনটা বা ভিডিও দেব সেটা হচ্ছে তোমার ধারক ও ধারকত্ব। দেখবে স্থির তড়িতের ধারক এবং ধারকত্ব থেকে একটা ম্যাথ তোমার পরীক্ষায় এবছর থাকবেই থাকবে। তো চলো আমরা প্রথমে দেখে নেবো যে এই চ্যাপ্টারতে সমস্ত ফর্মুলা এবং তারপর তোমাদের টেস্ট পেপার এবিটিএতে কেমন ধরনের কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তাহলে প্রথমে আমরা জানবো ধারক বা ক্যাপাসিটর কি। দেখো, ধারক বা ক্যাপাসিটর হচ্ছে একটা পরিবাহী যেটা ইলেকট্রিক্যাল চার্জ বা আধান সঞ্চয় করে রাখে, ঠিক আছে? এবার ওই যে ধারকটা যতটা চার্জ ধরে রাখতে পারবে সেটাই বলবো ওই ধারকটার ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। এবার আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের সিলেবাস যেটা আছে সেটা সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এখানে কি থাকে না, দুটো প্লেট, একটা পজিটিভ প্লেট আর একটা নেগেটিভ প্লেট। দুটো প্লেটেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণটা সেম হয় এবং ওই দুটো প্লেট খুবই কম দূরত্বের ব্যবধানে থাকে এবং মাঝে একটা অন্তরক বা ইনসুলেটর দিয়ে ওই পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটকে পৃথক করা থাকে। তো চলো আমরা বেশি থিওরিটিক্যাল না বুঝে চলে যাচ্ছি ডাইরেক্ট ফর্মুলাতে। তো প্রথম যে ফর্মুলা তোমরা মনে রাখবে 1 নাম্বার, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু সিভি। অর্থাৎ ওই ধারকে বা ক্যাপাসিটরটার মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর থাকছে তার মান হচ্ছে কিউ ইকুয়াল টু সিভি। কিউ মানে হচ্ছে চার্জ বা আধান, সিটা হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স এবং ভিটা হচ্ছে বিভব বা ভোল্টেজ। ওকে, 2 নাম্বার তোমরা মনে রাখবে যে গোলীয় পরিবাহীর ধারকত্ব। গোলীয় পরিবাহীর ধারকত্ব, গোলীয় পরিবাহীর ধারকত্ব মানে একটা স্ফেরিক্যাল একটা ক্যাপাসিটর বা একটা স্ফেরিক্যাল একটা কন্ডাক্টর, ঠিক আছে? তো তার ধারকত্ব সি ইকুয়াল টু হবে 4 পাই এপসাইলন নট আর। এখানে আরটা হচ্ছে ওই গোলীয় পরিবাহীটার ব্যাসার্ধ, ওই গোলীয় পরিবাহীটার ব্যাসার্ধ হচ্ছে আর। তো এই যে ফর্মুলাটা লিখলাম এটা এসআই পদ্ধতিতে লিখলাম। তোমরা জানো এপসাইলন নট মানে কি হচ্ছে, এপসাইলন শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা বা ইলেকট্রিক্যাল পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, যার মান কত, যার মান হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এসআই ইউনিট। ওকে, আচ্ছা, এবার যদি সিজিএস পদ্ধতিতে এই ফর্মুলাটা মনে রাখতে তোমরা কীভাবে মনে রাখবে? দেখো, সিজিএস পদ্ধতিতে কি হয় না, ইন সিজিএস কি হয় না 1/4 পাই এপসাইলন নট এর মানটা হয় 1। এর মানটা কত হয় 1। তার মানে আমরা বুঝতে পারছি যে 4 পাই এপসাইলন নট ইকুয়াল হয়ে যাবে 1। তাহলে সিজিএস পদ্ধতিতে ফর্মুলাটা হয়ে যাচ্ছে সি ইকুয়াল টু অনলি আর। অর্থাৎ একটা গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ যা হবে ওই পরিবাহীর ধারকত্ব তোমার সেম হবে। ওকে, এবার মনে রাখবে যে ধারকত্বের যে তোমার ধারকত্বের যে তোমার ইউনিট সেটা কি হয় না ফ্যারাড। ধারকত্বের এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড, এবং সিজিএস হচ্ছে ইউনিট স্ট্যাট ফ্যারাড। তবে ফ্যারাড যে ইউনিটটা এটা হচ্ছে একটা বৃহৎ ইউনিট। তো ব্যবহারিক ক্ষেত্রে আমরা কি মাইক্রো ফ্যারাড কিংবা ন্যানো ফ্যারাড কিংবা পিকো ফ্যারাড এই ধরনের আমরা ইউনিট বসাই। মাইক্রো ফ্যারাড মানে কত, 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। ন্যানো ফ্যারাড মানে কত, 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। পিকো ফ্যারাড মানে কত, 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। এগুলো তোমরা মনে রেখো। ওকে, এবার আমরা চলে আসবো সমান্তরাল পাত ধারক। আচ্ছা, সমান্তরাল পাত ধারক কি না, সমান্তরাল পাত ধারক হচ্ছে যে দুটো সমান্তরাল এরকম আমরা প্লেট নেব, দুটো প্লেটেরই কিন্তু ক্ষেত্রফল সমান। অর্থাৎ এই প্লেটটার ক্ষেত্রফল যদি এ হয়, এই প্লেটটার ক্ষেত্রফল এ, এবং এতে দেবো পজিটিভ চার্জ, আমরা পজিটিভ চার্জ। ধরো আমরা ধরলাম এতে প্লাস কিউ পজিটিভ চার্জ আছে, তাহলে এখানে ইকুয়াল অ্যামাউন্ট অফ মাইনাস কিউ কি থাকবে না নেগেটিভ চার্জ থাকবে, আর এই পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের মধ্যে ডিস্টেন্স হবে স্মল ডি,
পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটের মধ্যে ডিস্টেন্স হবে স্মল ডি। ওকে, তাহলে ধরো যদি বলি যে তাহলে এই যে দেখছো পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেট এবং এই দুটো যে প্লেটের মাঝে হয় আমরা রাখবো বায়ু মাধ্যম, দেখো একটা শুষ্ক বায়ু কিন্তু অন্তরক পদার্থরূপে বিহেভ করে, অথবা আমরা পরাবৈদ্যুতিক কোনো একটা মাধ্যম অর্থাৎ একটা অন্তরক পদার্থকে রাখবো। তো ধরো যদি এই দুটো মাঝে যদি শূন্য মাধ্যম থাকে সেক্ষেত্রে ধারকত্ব কি হবে? মনে রাখবে যদি মাধ্যমটা শূন্য মাধ্যম হয় সেক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা হবে C = ε0A/d। তোমরা কিন্তু এই ফর্মুলাগুলো খাতায় সব লিখে নাও, নোট করে নাও। ওকে, আর মনে রাখবে যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কি হয় না পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে দিয়ে কাজ করে, পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে এই ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে। ওকে, এবং এই ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? ইলেকট্রিক ফিল্ডের মানটা তোমরা মনে রাখবে σ/ε0, σ/ε0, এটা হচ্ছে এর ইলেকট্রিক ফিল্ডের মান। আচ্ছা, এবার বলি যে যদি এটাকে শূন্য মাধ্যম না থেকে অর্থাৎ এর মাঝের যে স্পেসটা সেটা একটা শূন্য মাধ্যম বা ফ্রি স্পেস না থেকে যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয় সেক্ষেত্রে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কি হবে? সেক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা তোমরা মনে রাখবে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে কি হবে না মাল্টিপ্লাই হবে, অর্থাৎ কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক মানে কি? এটা অন্তরক পদার্থকে ডাইইলেকট্রিক বলা হয়, কারণ অন্তরক পদার্থকে যদি আমরা বাহ্যিক আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তখন কি হয় না ওই যে অন্তরক পদার্থটা একটা তার মেরুবর্তিতা বা তার পোলারাইজেশন ঘটে, অর্থাৎ এক সাইডটা হয়ে যায় পজিটিভ এক সাইড হয়ে তোমার কি নেগেটিভ। তাই এর যে বিশেষ প্রপার্টির জন্য এটাকে আমরা বলছি ডাই ইলেকট্রিক। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, এবার যদি বলি স্যার যে এই ফর্মুলাগুলো ধরুন স্যার এখানে দুটো প্লেটের জায়গায় তার থেকে বেশি প্লেট থাকলো, তাহলে আমাদের এমন একটা ফর্মুলা বলুন যে দুইয়ের বেশি প্লেট থাকলে, দেখো ক্যাপাসিটর তৈরি করতে গেলে দুটো প্লেট তোমার দরকার, সমান্তরাল পাতধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর তৈরি করতে গেলে দুটো প্লেট দরকার। কিন্তু যদি দুইয়ের থেকে বেশি থাকলো, তিনটে চারটে পাঁচটা, সেক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করবো? মনে রাখবে সেক্ষেত্রে ফর্মুলা মনে রাখবে যে C = n-1 ε0A/d যদি হয় শূন্য মাধ্যম এই মাঝের স্পেসটা। ওকে, n মানে কি? মনে হবে n এর মানটা শুরু হবে 2 থেকে, 2 3 4 5 চলতে থাকবে। দেখো যদি আমি n এর জায়গায় 2 বসাই তাহলে এই ফর্মুলাটা কিন্তু ফিরে পাচ্ছি, অর্থাৎ যখন দুটো প্লেট তখন ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে 2 - 1 মানে 1 হয়ে যাচ্ছে ε0A/d। ওকে, আচ্ছা এবার যদি ধরো শূন্য মাধ্যম না থেকে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে কি হবে n-1 এর একটা k মাল্টিপ্লাই করে দেবো k ε0A/d। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপারটা। এবার এগুলো সব কিন্তু এসআই এ আমরা দেখালাম, সব কিন্তু এসআই। এবার সিজিএস এ কি হবে? দেখো আমি তো বলে দিয়েছি যে সিজিএস এ কি হয় না 1/4πε0 = কি হয় 1 হয়। ওকে, তাহলে ε0 = কি হয়ে যাচ্ছে 1/4π। তাহলে যেখানে আমরা ε0 দেখছি সেখানে যদি 1/4π পুট করে দিই সেটা হয়ে যাবে কিন্তু ওর সিজিএস এ মান, অর্থাৎ সিজিএস এ আমরা বলবো যে C = কি হবে না 1/4πA/d। দরকার নেই তোমার সিএসটা তুমি জাস্ট মনে রাখো যে কিভাবে আমরা কনভার্ট করব, কিন্তু আমরা সব কিন্তু এসআইতেই সমস্ত ফর্মুলা জানবো এবং সমস্ত ডাটাগুলো আমরা এসআই পদ্ধতিতে কনভার্ট করে নেবো। ওকে, তাহলে দেখো আমরা কি দেখলাম না সমান্তরাল পাতধারকের যে ধারকত্ব কি হচ্ছে না ε0A/d হচ্ছে। ওকে, এবার যদি শূন্য মাধ্যম থাকে, এবার যদি এর ভেতর আমি কি বললাম যে পুরোটাই যদি পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে যদি কভার থাকে সেক্ষেত্রে ধারকত্ব C = হবে k ε0A/d, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকটা গুণ হয়ে যাবে। কিন্তু ধরো যদি সম্পূর্ণটাই যদি পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে না ঢেকে শুধুমাত্র একটু সামান্য মতন কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন এবং টি বেধের মানে এর বেধটা যে টি বেধের যদি একটা পরাবৈদ্যুতিক পদার্থকের মাঝে রাখা হয় সেক্ষেত্রে ধারকত্ব কি হবে? দেখো বুঝতে পারছো যে এক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা মনে রাখবে যে এক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা হবে C = ε0A/d যেমন ছিল তেমন থাকবে, মাইনাস হবে টি অর্থাৎ ওই পরাবৈদ্যুতিক যে পদার্থটা তার যে বেধ সেই বেধটা গুণ করব প্লাস কি হয়ে যাবে T/k। ওকে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমরা যে যদি ধরো এই পুরোটাই যদি আমি পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে ঢেকে দিই সেক্ষেত্রে টি আর ডি হয়ে যাবে কি সেম। তো টি আর ডি যদি সেম হয়ে যায় তাহলে বুঝতে পারছো যে ডি মাইনাস টি এটা কিন্তু কেটে যাবে। তাহলে কেটে গেলে কি থাকবে না ε0A/t/k থাকবে, তার মানে আমি এইটাই কিন্তু ফিরে পাবো, আমি এইটাই ফিরে পাবো। দেখো কেন যদি মনে করো d = t হয় তাহলে C = কি হয়ে যাবে ε0A/d মাইনাস d, যেহেতু t = d প্লাস d হয়ে যাচ্ছে k, তাহলে কেটে গেল ইকুয়াল টু হয়ে গেল k ε0A/d।
ডি। তাহলে বুঝতে পারলে, তাহলে যদি একটা সমান্তরাল পাতধারকের মাঝের অঞ্চল শূন্য মাধ্যম থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি পুরো জায়গাটায় পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে কভার থাকে তখন এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি সামান্য টি বেধের পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে ঢাকা থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই তিনটে ফর্মুলা তোমরা মনে রেখো। দেখো এবার আমরা দেখব ধারকের সমবায়। তো রোধের যেমন সমবায় বা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স থাকে, ঠিক তেমনই ধারকেও সমবায় বা কম্বিনেশন অফ ক্যাপাসিটর আমরা দেখতে পাবো। তো এখানেও শ্রেণী অর্থাৎ সিরিজ এবং প্যারালাল অর্থাৎ সমান্তরাল সমবায়, দুটো সমবায় আমরা দেখব। তো দেখো কিভাবে শ্রেণী সমবায় বলবো। ধরো দুটো ধারককে আমরা যুক্ত করলাম। প্রথম ধারকত্ব আমরা ধরলাম C1, যার এই প্লেটটা পজিটিভ, প্লেটটা তোমার কি নেগেটিভ। এবার পরবর্তী ধারক নিলাম C2, যার কি করলাম না পজিটিভ আর নেগেটিভ এভাবে যুক্ত করলাম। অর্থাৎ প্রথমটা নেগেটিভের সাথে পরেরটা পজিটিভ যদি যুক্ত করা হয়, এবার যদি যুক্ত করি পজিটিভ নেগেটিভ যদি যুক্ত করতে করতে যাই একটা শ্রেণী বরাবর, তখন সেটা আমরা বলবো শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। এবার এর সাথে আমরা কি করব না একটা ব্যাটারি ভি যুক্ত করলাম। তো প্রথমে আমরা মনে রাখবো যে এই সমবায়টির তুল্য ধারকত্ব কত। মনে রাখবে সমবায়টির তুল্য ধারকত্ব 1/CEQ ইকুয়াল টু মনে রাখবে 1/C1 প্লাস 1/C2, অর্থাৎ CEQ ইকুয়াল টু হয়ে যাচ্ছে C1 C2 বাই হয়ে যাচ্ছে C1 প্লাস C2। ওকে, আচ্ছা এবার 2 নম্বর যে ফর্মুলাটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে, মনে রাখবে যে এখানে কি হয় না প্রত্যেকটা ধারকে একই পরিমাণ চার্জ স্টোর হয়। প্রত্যেকটা ধারক কি হবে একই পরিমাণ চার্জ স্টোর হবে যদি তারা কি শ্রেণীতে যুক্ত থাকে। তাহলে সেই চার্জ বা আধানের মান কত হবে, মনে রাখবে প্রত্যেকটা ধারকে সঞ্চিত আধান Q ইকুয়াল টু হবে CEQ ইন্টু ভি, CEQ ইন্টু ভি। ওকে, 3 নম্বর যেটা আমরা মনে রাখবো, দেখো এখানে কি তারা প্রত্যেকটা ধারকে একই পরিমাণ চার্জ স্টোর হবে, কিন্তু প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু সেম হবে না। বুঝতে পারছো তো, মানে এই ধারকটার দুই প্রান্তে ভোল্টেজ হবে কত V1, এই ধারকটা দুই প্রান্তে ভোল্টেজ হবে কত V2। তাহলে এই V1 V2 মান কি হবে তার ফর্মুলা তোমরা লিখে নাও যে V1 ইকুয়াল টু কি হবে। দেখো আমাদের মনে রাখতে হবে Q ইকুয়াল টু CV, Q ইকুয়াল টু CV হয় তাই V ইকুয়াল টু Q বাই C। তাহলে V1 ইকুয়াল টু হবে Q বাই C1 আর V2 কি হবে Q বাই C2। যেহেতু Q গুলো সেম তাই Q গুলো সেম থাকলো, আর নিচে কি ওদের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স সেটা দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে প্রত্যেকটার অর্থাৎ C1 এর দুই প্রান্তে বিভব V1 পেয়ে গেলাম এবং C2 এর দুই প্রান্তে বিভব V2 আমরা পেয়ে গেলাম। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা 3 নম্বর তোমরা মনে রাখবে যে ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা হয় একটা ধারকের মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হয়, U ইকুয়াল টু মনে রাখবে হাফ CV স্কোয়ার। কি হয় হাফ CV স্কোয়ার। আরেকটা ফর্মুলা মনে রাখবে U ইকুয়াল টু Q স্কোয়ার বাই 2C। এখান থেকে আসছে ফর্মুলাটা, মানে তোমরা যদি এখানে কি করো ভি এর জায়গায় তোমরা এখান থেকে Q বাই C পুট করো তাহলে U ইকুয়াল টু পেয়ে যাবে Q স্কোয়ার বাই 2C। তাহলে এই সমবায়টির মধ্যে এই ফর্মুলা দুটো তোমরা কিন্তু মনে রেখো যে ধারকের সঞ্চিত শক্তি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো এই যে সমবায়টির মধ্যে মোট কি পরিমাণ শক্তি সঞ্চিত হলো। দেখো চার্জ স্টোর হওয়া মানে কি ইলেকট্রিক্যাল এনার্জিকে সঞ্চিত করে রাখা। তাহলে সেই শক্তির মান কত হবে, মনে রাখবে শক্তির মান U ইকুয়াল টু হবে Q স্কোয়ার বাই 2CEQ। এ দেখো Q স্কোয়ার বাই 2C ছিল, C এর জায়গায় আমরা কি বসাবো CEQ, অর্থাৎ এই সমবায়টির তুল্য যে ধারকত্ব তার মানটা নেব। বলো স্যার তাহলে আমাকে বলুন যে প্রত্যেক ধারকে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। দেখো আমরা ফর্মুলা কি বললাম যে U ইকুয়াল টু কি, তো Q স্কোয়ার বাই 2C। তাহলে প্রথম যে ধারকে শক্তি সঞ্চিত হবে কত না Q স্কোয়ার বাই 2C1, আর দ্বিতীয় ধারকে যে শক্তি সঞ্চিত হবে তার মানটা হবে Q স্কোয়ার বাই 2C2। এই দুটো যোগ করলে আমরা এটা পাবো। তোমরা দেখো যদি U1 আর U2 করে দাও তাহলে কি পাবে না Q স্কোয়ার বাই 2 যদি কমন যায় তাহলে 1/C1 প্লাস 1/C2, আর 1/C1 বাই 1/C2 মানে কি না 1/CEQ, তার মানে হয়ে যাচ্ছে Q স্কোয়ার বাই 2CEQ। এই ফর্মুলাগুলো তোমরা যদি মনে রাখতে পারো ধারকের সমবায় থেকে তোমাদের যাই অঙ্ক দেখে না কেন তোমরা পারবে। এবার আমরা চলে যাব সমান্তরাল সমবায়। তোমরা এগুলো লিখে নাও, স্ক্রিনশট করো দিয়ে সুন্দর করে লেখো। এবার দেখো সমান্তরাল সমবায় কি, যদি ধারক দুটোকে আমরা এইভাবে যুক্ত করি যে তাদের পজিটিভ প্লেটগুলোকে একটা কমন পয়েন্টে আর নেগেটিভ প্লেটগুলোকে আরেকটা কমন পয়েন্টে যদি আমরা যুক্ত করি। দেখো যে পজিটিভ প্লেটগুলোকে এই কমন পয়েন্ট A তে আর নেগেটিভ প্লেটগুলোকে কমন পয়েন্ট B তে কি করলাম যুক্ত করলাম। এটা দেখো কত C1 C2, তখন
কি হবে, এবং এখানে ব্যাটারি দিলাম প্লাস মাইনাস, অর্থাৎ এখানে কি প্লাস, এটাতে মাইনাস, অর্থাৎ এদিকে ভোল্টেজ বেশি, এদিকে ভোল্টেজ কম, উচ্চ বিভব নিম্ন, প্লাস মানে উচ্চ বিভব হাই পোটেনশিয়াল, মাইনাস মানে নিম্ন বিভব বা লো পোটেনশিয়াল। দেখো তাহলে এই ধরনের কানেকশনকে আমরা কি বলবো, সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। আচ্ছা, তাহলে প্রথমে এক নম্বর যেটা ফর্মুলা মনে রাখবো, এই সেম ভাবে মনে রাখবো। প্রথমে মনে রাখবো কি না, এই সমবায়টির তুল্যধারকত্ব। তো তুল্যধারকত্ব সি ইকিউ ইজ ইকুয়াল টু মনে রাখবে C1 প্লাস C2। রোধে যা হয় মনে রাখবে, রোধে যা হয়, রেজিস্ট্যান্সে যা হয়, এখানে তার ঠিক উল্টো হচ্ছে। তুমি দেখো কোন জায়গায় উল্টো হচ্ছে, এই তুল্যধারকত্বে। দেখো ওইখানে কি হয়, শ্রেণীতে যা হয় এখানে হচ্ছে সমান্তরালে, ওখানে সমান্তরালে যা হয় এখানে হচ্ছে দেখো তাই শ্রেণীতে। ওকে, এইভাবে তোমরা মনে রাখবে। এবার 2 নম্বর আমরা মনে রাখবো কি না, মনে রাখবো যে চার্জ স্টোর। দেখো এখানে মনে রাখবে যেখানে উল্টো কেস ঘটে, অর্থাৎ এখানে কি দেখলাম যে প্রত্যেক ধারকে একই পরিমাণ চার্জ স্টোর হয়, কিন্তু বিভবগুলো হয় ভিন্ন ভিন্ন। কারণ কি, কারণ তার ধারকত্ব ভিন্ন ভিন্ন, তাই বিভবটা হচ্ছে ভিন্ন ভিন্ন। এবার এক্ষেত্রে কি হচ্ছে, ভোল্টেজ হয় সেম, অর্থাৎ যদি এখানে ভি ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, তাহলে এর ভোল্টেজও ভি হবে, এর ভোল্টেজও ভি হবে, কারণ তারা কমন পয়েন্টে যুক্ত আছে, কিন্তু প্রত্যেকটা চার্জ হবে ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে এখানে চার্জ হবে সেম, এখানে হবে ভোল্টেজ সেম। বুঝতে পারলে? তাহলে চার্জের মানটা ভিন্ন ভিন্ন হবে। তাহলে ধরলাম এখানে চার্জ হচ্ছে Q1, এখানে চার্জ কত Q2। তাহলে Q1 এবং Q2 মান কত হবে, মনে রাখবে Q1 ইজ ইকুয়াল টু, দাও Q ইজ ইকুয়াল টু কি CV, Q ইকুয়াল টু কি লিখেছি আমরা CV। তাহলে Q1 ইকুয়াল টু কি হবে C1 ইন্টু হবে V, ভোল্টেজ সেম, তাহলে V থাকলো আর C1 বসলো। আর দ্বিতীয় যে ধারক তাতে কত চার্জ স্টোর হবে না C2 ইন্টু V। তাহলে প্রত্যেকটা ধারকে কি পরিমাণ চার্জ স্টোর হবে সেটা আমরা পেয়ে গেলাম। এবার 3 নম্বর আমরা দেখব যে বিভব। বুঝতে পারছো, বিভব তো সেমই হবে, বিভব তো যা দেওয়া থাকবে সেটাই বিভব, অর্থাৎ যে ব্যাটারি থাকবে যুক্ত সেটাই তার হচ্ছে কি বিভব। তাহলে বিভব আমার দেখে লাভ নেই। আচ্ছা, যদি বলে এই সমবায়টিতে কি পরিমাণ চার্জ স্টোর হলো, তাহলে আমরা Q1 প্লাস Q2 যুক্ত করে দেবো। এই সমবায়টিতে মোট চার্জ, তাহলে কি হবে Q1 প্লাস Q2। দেখো Q1 প্লাস Q2 যুক্ত করলে আমরা কি পাবো না, V কমন নিলে পেয়ে যাবো C1 প্লাস C2। আর C1 প্লাস C2 মানে কি CEQ, অর্থাৎ CEQ ইন্টু V, অর্থাৎ গোটা সমবায়টার মধ্যে যে চার্জ স্টোর হবে তার মানটা হবে CEQ ইন্টু V। ওকে, এবার দেখো 3 নাম্বার আমরা ফর্মুলা কি দেখব, 3 নাম্বার দেখব যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে, কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তো মনে রাখবে যে এই সমবায়টির মধ্যে প্রথমে আমরা দেখব কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। এটা কিন্তু প্রত্যেকটা ধারকে, এটা কি সমবায়ে। আচ্ছা, এবার আমরা দেখব যে প্রত্যেকটা ধারকে কি পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে। দেখো যদি বলি প্রথম ধারকে শক্তি সঞ্চয়, তাহলে U1 মনে রাখবে, আচ্ছা এদিকে লিখছি, এখানে লিখছি, মনে রাখবে 3 নম্বর ফর্মুলা U1 ইকুয়াল টু মনে রাখবে হাফ C1 V স্কোয়ার, হাফ C1 V স্কোয়ার। দেখো যেহেতু ভোল্টেজটা সেম, তাই এই ফর্মুলাটা নিলে কিন্তু আমাদের সুবিধা হবে। অথবা তুমি এই ফর্মুলাটাও নিতে পারো, তুমি লিখতে পারো, অথবা এই ফর্মুলা নিতে পারো যে U1 ইজ ইকুয়াল টু কি Q1 স্কোয়ার বাই 2C1। ওকে, যেটা তোমার সুবিধা হবে তুমি সেই ফর্মুলা নেবে। আর U2 ইজ ইকুয়াল টু কি হবে, অর্থাৎ দ্বিতীয় ধারকে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে, হবে কত হাফ, দেখো এই ফর্মুলাটা CV স্কোয়ার, তাহলে হাফ C2 V স্কোয়ার। তাহলে প্রথম ধারকে শক্তি সঞ্চয় হবে ওইটা, আর দ্বিতীয় ধারকে শক্তি হবে এইটা। এবারে এই সমবায়টিতে মোট সঞ্চিত শক্তি কত হবে, মোট সঞ্চিত শক্তি ফর্মুলা মনে রাখবে যে দেখো, তাহলে এই দুটো যোগ করে দেবো, যোগ করে দিলে কি হবে, যোগ করে দিলেই বুঝতে পারছো কি আসবে, হাফ CEQ ইন্টু আসবে কি V স্কোয়ার, অর্থাৎ C এর জায়গায় CEQ নিলেই কি হয়ে যাবে না এই সমবায়টিতে মোট কি পরিমাণ চার্জ বলছি শক্তি বা এনার্জি স্টোর হলো সেটা আমরা পেয়ে যাব। ওকে, তো এই গেল আমাদের ফর্মুলা, এগুলো গেল ধারকের সমবায় বা তোমার কম্বিনেশন অফ ক্যাপাসিটার থেকে। চলো এবার আমরা দেখে নিচ্ছি আর কি ফর্মুলা রয়েছে। এই অধ্যায় থেকে MCQ পোর্শনে বৃষ্টির ফোঁটা বা ওয়াটার ড্রপসের অঙ্ক আসছে। কি বলছে, ধরো তোমাকে বলে দিল যে 64টি ছোট জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু তৈরি করলো। প্রত্যেকটি জলবিন্দু তোমাকে ধারকত্ব বলে দেবে, দিয়ে বলবে বড় জলবিন্দুটি ধারকত্ব কত হবে। দেখো এক্ষেত্রে ফর্মুলা তোমরা মনে রাখবে যে সি স্মল অর্থাৎ প্রত্যেকটি ছোট জলবিন্দু ধারকত্ব, সব মনে রাখবে সি লার্জ অর্থাৎ বড় জলবিন্দুটি ধারকত্ব বাই n। তাহলে nটা পাবে কোথা থেকে, 64 মানে কি 4 কিউব, তার মানে n এর মান হবে কত 4, তার মানে এখানে হবে সি লার্জ বাই হবে কত 4। যদি বলতো
8টি জলবিন্দু যুক্ত হয়ে এটা হলো, তাহলে হতো 2 এর কিউব, তার মানে এখানে বসতো 2। বুঝতে পারলে? যদি বলতো 27টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু তৈরি করলো, সেক্ষেত্রে 3 কিউব, তার মানে এখানে এন এর জায়গায় বসতো 3। এবার তোমাদের কি এখানে সি স্মল দেওয়া থাকবে, তোমরা এই ফর্মুলাটা ইউজ করে সি লাস্টটা বের করে নেবে। ওকে, এবার এই যে সেকশনটা ধারকত্ব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, বলবে যে দুটো তোমার দুটো পরিবাহী যাদের বিভব হচ্ছে V1, অন্যটার বিভব V2, একটা ধারকত্ব C1, অপরটা ধারকত্ব C2, একটার মধ্যে চার্জ ছিল Q1, অপরটার চার্জ Q2। এবার এদের তার দিয়ে যুক্ত করা হলো, তাহলে কি ঘটবে দেখো, এটা বলা যা দুটো ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা বলাও তাই। যদি বলতে দুটো ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, ব্যাপারটা তাই, একই জিনিস, এই একই কেস। আমরা বুঝবো কি করে যে এই কেসটাই? দেখো এখানে কি জিজ্ঞাসা করবে যে তার দিয়ে যুক্ত করার পর সাধারণ বিভব কি হবে। দেখো যেহেতু এর বিভব বেশি, এর পোটেনশিয়াল বেশি, এর পোটেনশিয়াল কম, তাই কি হবে, যখনই তার দিয়ে যুক্ত করা হবে তখন কি হবে না, পোটেনশিয়ালটা সেম করার চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত না পোটেনশিয়াল সেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে, চার্জের দেওয়া নেওয়া ঘটবে। এ কি করবে, একে চার্জ দেবে এবং তাদের পোটেনশিয়ালটা সেম করবে। তো যখন পোটেনশিয়াল সেম হয়ে গেল তখন তার মান কি হবে, তো কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভবের মান কি হবে। তাহলে মনে রাখবে কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব, কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব V ইকুয়াল টু হবে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। দেখো তোমার জিজ্ঞাসা করছে যে দুটো ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, একটি ধারকত্ব এত, একটি ধারকত্ব এত, একটাতে বিভব এত, অন্যটি বিভব এত, তাহলে তাদের সাধারণ বিভবের মান কত হবে। তুমি বলবে স্যার সমান্তরাল সমবায়ের কেস, তাহলে আমি তো বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এই কেসটাই কিন্তু ওই কেসটা। ওকে, এবার তোমরা 2 নম্বর মনে রাখবে যে কি অনুপাতে বা কি রেশিওতে আধানের বন্টনটা হবে। মনে রাখবে এখানে আধানের বন্টন হবে Q1:Q2, যেটা হবে আধানের বন্টনটা, সেটা কি হবে না, ওদের চার্জের ওদের যে ক্যাপাসিটেন্স C1:C2 তার অনুপাতে হবে। তুমি একটা ভাবো না যে যখন এগুলো চার্জ ছিল Q1 Q2, কিন্তু তার দিয়ে যুক্ত করার পর তারপর তো এই চার্জ Q1 বা এই চার্জ Q2 থাকবে না, তখন চার্জ কত হবে না, Q1 ড্যাশ হবে Q2 ড্যাশ। Q1 ড্যাশের মান কত হবে বলো, Q1 ড্যাশের মান হবে যে Q ইকুয়াল টু CV, তাহলে C1 ইন্টু V হবে, কারণ ভোল্টেজ সেম। আর Q2 ড্যাশ ইকুয়াল টু কি হবে, C2 ইন্টু V। তাহলে যদি এই দুটোকে যদি আমরা রেশিও করি তাহলে VV কেটে যাবে, তাহলে C1 C2। তাহলে মনে রাখবে যে এখানে চার্জের যে বন্টনটা সেটা হবে কি, তাদের ধারকত্ব বা ক্যাপাসিটেন্সের যে অনুপাত সেই অনুপাতে। 3 নম্বর তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে যে এখানে কি পরিমাণ শক্তি ক্ষয় বা তোমার এনার্জি লস হবে। ওকে, শক্তি ক্ষয়ের রাশিমালাটা মনে রাখবে হাফ অফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার, V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এটা হবে শক্তি ক্ষয়ের রাশিমালা। যেহেতু তার দিয়ে যুক্ত করা আছে, যখন চার্জের বন্টনটা হবে তারটা গরম হবে, কিছু পরিমাণ শক্তি তাপ শক্তির উপর বেরিয়ে যাবে, অর্থাৎ এনার্জি লস হবে। তাহলে সেটা হচ্ছে এইটা হাফ অফ C1 C2 বাই C1 প্লাস C2 ব্র্যাকেটের মধ্যে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। আচ্ছা, আর কি পরিমাণ চার্জ বন্টিত হবে, মনে রাখবে চার্জ বন্টিত হবে তার ফর্মুলাটা হবে C1 C2, মানে চার্জের মানটা কি পরিমাণ চার্জ দিল, মানে এ কি পরিমাণ চার্জ দিল, এ কি পরিমাণ মানে চার্জ নিল, সেই চার্জের মানটা হবে Q ইকুয়াল টু হয়ে যাবে C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। এটা হচ্ছে চার্জের দেওয়া না, মানে কি পরিমাণ চার্জ এই C1 ক্যাপাসিটর C2 ক্যাপাসিটরকে দিল তার মানটা এটা তোমার শক্তি ক্ষয়, এনার্জি লস। এটা হচ্ছে চার্জের বন্টনের অনুপাত, কি অনুপাতে বন্টিত হচ্ছে, যার যেমন ধারকত্ব, যার যেমন ক্যাপাসিটি সে সময় চার্জ নেবে, আর এটা তার সাধারণ বিভব। চলো এবার শুরু করছি অঙ্ক। দেখো এবিটিএ টেস্ট পেপারের সেট 1 SC1 সায়েন্সের যে 1টা নর্থ 24 পরগনার, দেখো গ্রুপ সির 9 দাগের অথবা কোশ্চেনটা ভালো করে তোমরা পড়ো। কি বলছে, 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক C1 কে, তাহলে প্রথম ধারকত্বের মান দেওয়া আছে কত, 2 মাইক্রোফ্যারাড সমান কত, 2 × 10⁻6 ফ্যারাড। এরকে কি বলেছে 100 ভোল্ট বিভবে, তার মানে এর ভোল্টেজ কত না 100 ভোল্ট। ওকে, এবার কি বলছে না 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের আরেকটি C2 কে 50 ভোল্ট বিভবে দেওয়া হলো, তাহলে C2 কত না 4 মাইক্রোফ্যারাড, মানে 4 × 10⁻6 ফ্যারাড
V2 কত না 50 ভোল্ট। এবার কি বলছে ভালো পড়ো, বলছে সমান্তরাল সমবায়ে যোগ করা হলো, শক্তি ক্ষয় কত হবে। তাহলে শক্তি ক্ষয়, আমরা শক্তি ক্ষয় পড়লাম কোথায় না আধানের বন্টন, দুটি পরিবাহীর মধ্যে আধানের বন্টন। আমি বলেছিলাম যে আধানের বন্টন মানে কি, যে দুটি ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করাও, তাই একই কেস। দেখো এখানে তাহলে আধানের বন্টনের কেস পড়েছে। ওকে, তাহলে শক্তি ক্ষয়ের ফর্মুলা কি বলেছিলাম, দেখো তোমার খাতাটা যেখানে লিখলে সেখানে একবার দেখো মিলিয়ে কি লিখেছো, হাফ লিখেছো C1 C2 লিখেছো বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। ওকে, V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এবার এগুলো বসাও, তাহলে হাফ বসালে ঠিক আছে। তো C1 কত বটে না 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 10 টু দি পাওয়ার যদি মাইনাস 6 কমন নিয়ে নিই তা 2 প্লাস হয়ে গেল 4 ইন্টু 100 মাইনাস 50 তার হোল স্কোয়ার। তার মানে কি হয়ে যাচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 50 স্কোয়ার। ওকে, তো এগুলো গেল কেটে, এটা হলো 2, এটা হলো তোমার 3, তাহলে 2/3 ইন্টু 10 টু দি পাওয়ার হলো মাইনাস 6 ইন্টু হলো 2500। ওকে, তার মানে হলো তোমার আচ্ছা, তার মানে হলো 2500, তার মানে এটা হয়ে যাচ্ছে 5000/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তার মানে দেখো 5000কে তোমার যদি 3 দিয়ে ভাগ করো কত হবে, 3 3 2 20 3 6 18, আবার 2 নামবে আবার 0 পাবো, আবার 3 6 18 2 0 আবার 3 6 18, এবার চলতেই থাকবে মানে 0.66 চলতে থাকবে। তার মানে হয়ে যাচ্ছে 1666.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তার মানে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 জুল। দেখো তোমাদের অ্যান্সার দেওয়া আছে 1.7, মানে 1.66টাকে ওরা 7 ধরেছে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 জুল। তো এটাই হয়ে গেল উত্তর। এবার আমরা চলে যাচ্ছি SC15 মুর্শিদাবাদ। দেখো এখানে গ্রুপ সির 9 অঙ্কটা, ওই গ্রুপ সির দ্বিতীয় অঙ্কটায় তোমাদের ক্যাপাসিটার থেকে থাকবে, মনে রাখবে। তো দেখো এখানে যেটা দিয়েছে আমরা একটু মানে সাজিয়ে আঁকছি, হ্যাঁ আমরা এইভাবে আঁকছি, এটাকে মানে ঘুরিয়ে নিচ্ছি জিনিসটাকে। ধরো আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, এই দেখো। তাহলে এখানে তোমার 4টে ক্যাপাসিটার আছে। এই যে ক্যাপাসিটারটা এটা হচ্ছে দেখো সি দেওয়া আছে না, এগুলো সি না হবে ফ্যারাড, এটা হবে 1 ফ্যারাড, এটা হবে 2 ফ্যারাড, এটা হবে তোমার 1 ফ্যারাড, এটা হচ্ছে 2 ফ্যারাড। ওকে, আর এখানে 60 ভোল্ট কি দেওয়া আছে না ভোল্টেজ দেওয়া আছে। আর এই দুটো পয়েন্ট, এটা হচ্ছে এম পয়েন্ট, এটা হচ্ছে এন পয়েন্ট। তো বলেছে যে এম এবং এন বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে, মানে এম এন এর মধ্যে বিভব পার্থক্য কত হবে। দেখো এম এন এর মধ্যে বিভব পার্থক্য মানে কি 1 ফ্যারাড যে ক্যাপাসিটারটা রয়েছে তার দুই প্রান্তে বিভব পার্থক্য। আর আমরা এই যে অঙ্কটা দেখছো এটা তাহলে কি দিয়েছে, ক্যাপাসিটারটা যে তোমার সমবায় থেকে দিয়েছে। তো আমরা এখানে একদম বুঝতে পারছি যে এই যে ক্যাপাসিটার তুমি দেখছো 3টে, এই যে 3টে ক্যাপাসিটার দেখছো এরা কিন্তু শ্রেণী সমবায়ে আছে। আর এই 3টের সাথে এই 1 ফ্যারাড যেটা সেটা কিন্তু তোমার সমান্তরাল সমবায়ে আছে। ওকে, কারণ ধর আমি যদি এইভাবে ধরি, এটা যদি প্লাস তাহলে এটা হবে প্লাস, এটা হবে প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, দেখো তাহলে কি হলো, তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে কি বুঝছো, তাহলে এই ক্যাপাসিটারটা এদের সাথে সমান্তরালে আছে। আর এরা কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস প্লাস পরপর পরপর যুক্ত আছে, তাহলে এরা কিন্তু শ্রেণীতে আছে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, দেখো যেহেতু তাহলে তার মানে কি, তার মানে এই দুটো প্রান্তে, যদি এই দুটো প্রান্তে আমরা এ বি পয়েন্ট বলি, তাহলে এই দুটো প্রান্তে কিন্তু ভোল্টেজের পার্থক্য কত হবে 60 ভোল্ট, অর্থাৎ 1 ফ্যারাড যে ধারকটা তারও দু প্রান্তে ভোল্টেজ হবে 60 ভোল্ট, আর এই 3টে যে সমবায় তারও দুই প্রান্তে অর্থাৎ এ বিতে ভোল্টেজ হবে 60 ভোল্ট। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, এই 3টে ধারকের তুল্য ধারকত্ব বের করতে হবে। দেখো তাহলে তুল্য ধারকত্ব কি হবে, তাহলে বুঝতে পারছো যে 1/CEQ ইকুয়াল টু হয়ে যাবে 1/2 প্লাস 1/1 প্লাস 1/2, তার মানে কত হয়ে যাচ্ছে না হাফ হাফ মানে 1, আর এটা 1/1 মানে 1 মানে 2 হয়ে যাচ্ছে। তার মানে CEQ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 1/2
1/2 পেয়ে গেলাম ফ্যারাড। ওকে, তার মানে এই তিনটে কি আছে না শ্রেণী সমবায় আছে যাদের তুল্য ধারকত্ব হলো 1/2 ফ্যারাড। ওকে, আচ্ছা তাহলে বলো, তাহলে যেহেতু এরা শ্রেণীতে যুক্ত আছে তাহলে প্রত্যেকটার মধ্যে একই পরিমাণ চার্জ স্টোর হবে, তাহলে প্রতিটির মধ্যে সঞ্চিত যে চার্জ আধান তার মান কত হবে, কিউ ইকুয়াল টু না সি ই কিউ ইন্টু হবে ভি। ওকে, তা সি ই কিউ মানে কত, হাফ তোমার ফ্যারাড, আর ভি কত আছে 60 ভোল্ট, ভি কত 60 ভোল্ট। ওকে, তার মানে কত হয়ে যাচ্ছে 30 কুলাম, কত হয়ে যাচ্ছে 30 কুলাম। অর্থাৎ এই সমবায়টির মধ্যে এই 2 ফ্যারাড 1 ফ্যারাড 2 ফ্যারাড এই সমবায়টির মধ্যে কত চার্জ স্টোর হচ্ছে না 3 কুলাম, প্রত্যেকটার মধ্যে 30 কুলাম করে চার্জ স্টোর হচ্ছে। তাহলে বলো প্রত্যেকটা ভোল্টেজ কত হবে। এবার আমি কি বলেছিলাম ভোল্টেজের ফর্মুলা কি হয়, দেখো তোমরা খাওয়া দেখো লিখেছো, তাহলে এক্ষেত্রে ভি লিখলাম 1, কারণ 1 যেহেতু ফ্যারাড, ভি 1 ইকুয়াল টু কত হবে, দেখো কিউ ইকুয়াল টু সি ভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে কিউ বাই সি, তার মানে সি 1, তাহলে কিউ কত আছে আমাদের 30, সি কত 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 30 ভোল্ট, অ্যান্সার হয়ে যাবে কত 30 ভোল্ট। দেখো তাহলে 1 ফ্যারাডের দুই প্রান্তে ভোল্টেজ কত হবে 30 ভোল্ট। যদি বলে 2 ফ্যারাডের কত হবে, তাহলে কত হতে বলো তো 30/2 মানে হতো 15। এই যে 2 ফ্যারাড এন কত না 30/2 15, তাহলে দেখো সবগুলো যুক্ত করেও কিন্তু আমি 60 পেতাম। অর্থাৎ এর দুই প্রান্তে ভোল্টেজ হবে কত 15 ভোল্ট, এর দুই প্রান্তে ভোল্টেজ কত 15 ভোল্ট, আর এই দুই প্রান্তে ভোল্টেজ কত পেলাম আমরা 30 ভোল্ট। তবে এবার তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তোমরা প্রথমে কি করবে, প্রথমে ছবিটা আঁকলে দিয়ে বলবে যে এখানে 2 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড শ্রেণীতে আছে, আর তার সাথে 1 মাইক্রোফ্যারাড সমান্তরালে আছে। তাহলে এই তিনটে যে শ্রেণী সমবায় রয়েছে তাদের তুল্য ধারকত্ব হচ্ছে এইটা। এবার এই সমবায়ের প্রত্যেকটি ধারকের মধ্যে সঞ্চিত চার্জ হচ্ছে এইটা, অর্থাৎ 2 ফ্যারাড 1 ফ্যারাড এবং 2 ফ্যারাড প্রত্যেকটির মধ্যে সঞ্চিত চার্জ হচ্ছে এইটা। অতএব 1 ফ্যারাডের দুই প্রান্তে বিভব হয়ে যাচ্ছে কিউ বাই সি 1 ইকুয়াল টু 30 ভোল্ট। যদি তোমাকে দিত 2 ফ্যারাডের দুই প্রান্তে কত, 2 ফ্যারাডের দুই প্রান্তে ভোল্টেজ কত, তাহলে কি করতে 30/2 মানে হতো 15 ভোল্ট। ওকে, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। SC34 পূর্ব মেদিনীপুর 9-এর দাগের কোশ্চেন, 9-এর বি এর কোশ্চেনটা তুমি দেখো, এটাও কিন্তু ধারকের সমবায় থেকেই দিয়েছে। ওকে, কি বলছে দেখো, বলছে শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব, তাই এটা শ্রেণীতে যুক্ত আছে, এই ধারকগুলি শ্রেণীতে যুক্ত আছে। একটা কত C1 ইকুয়াল টু 20 মাইক্রোফ্যারাড আর C2 ইকুয়াল টু কত না 60 মাইক্রোফ্যারাড, এগুলো শ্রেণীতে যুক্ত আছে। হ্যাঁ, আচ্ছা যদি সমবায়ের দুই প্রান্তে ভোল্টেজ হয় 40 ভোল্ট, অর্থাৎ এদের সাথে একটা ব্যাটারি যুক্ত করা আছে যেটা কত না 40 ভোল্ট। ওকে, 40 ভোল্ট, এই যে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, এই যে ব্যাপার। এবার বলছে প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব কত হবে, অর্থাৎ C1 এর দুই প্রান্তে ভোল্টেজ V1 কত হবে এবং C2 দুই প্রান্তে ভোল্টেজ V2 কত হবে। তো দেখো কি বার করব, তাহলে যেহেতু এরা শ্রেণী সমবায় আছে তাই কি হবে, এদের তুল্য ধারকত্ব প্রথমে বের করতে হবে। তো তুল্য ধারকত্ব CEQ ইকুয়াল টু কি হবে C1 C2 বাই হয়ে যাবে কি C1 প্লাস C2। দেখো মানে ওইভাবে আসছে ফর্মুলাটা 1/C1 প্লাস 1/C2 করে চলে আসছে। তাহলে কত হবে, তাহলে 20 ইন্টু 60 ইন্টু 10 টু দি পাওয়ার হবে কি -12 মাইক্রোফ্যারাডগুলোকে ফ্যারাড করে নিলাম। ওকে, আর নিচে কত হবে 20 প্লাস 60 মানে হবে 80 ইন্টু 10 টু দি পাওয়ার হবে কত -6। ওকে, তাহলে 20 এটা কাটলো 4 হলো, এটা হলো 15। হ্যাঁ, তাহলে হয়ে গেল 15 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত হলো ফ্যারাড। তাহলে এটা হলো সমবায়টির তুল্য ধারকত্ব। এবার প্রত্যেকটা ধারকের মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হবে, প্রত্যেকটা ধারকের সঞ্চিত চার্জ কিউ ইকুয়াল টু কি হবে CEQ ইন্টু হবে ভি, তারপর হয়ে যাচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু হয়ে যাচ্ছে 4, তারপর হয়ে যাচ্ছে 60 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত হয়ে যাচ্ছে কুলম। ওকে, এবার বলেছে V1 V2, বলো তা V1 এর কি ফর্মুলা হয়, কি তোমরা জানো কিউ বাই C1। তো কিউ কত 60 ইন্টু 10 টু দি পাওয়ার -6, C1 কত না 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কাটলো, তা হয়ে গেল 3 ভোল্ট, কত হলো 3 ভোল্ট। আর 60 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে ভোল্টেজ কত হবে না কিউ বাই C2, তার মানে 60 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই 60 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেটে গেল হয়ে গেল 1 ভোল্ট। দেখো 3 আর 1 যোগ করলে 4 ভোল্ট, যেটা হচ্ছে আচ্ছা সরি আমি এক জায়গায় ভুল করেছি, এখানে সাপ্লাই ভোল্টেজ 40 দেওয়া আছে, তো সাপ্লাই ভোল্টেজ 40 কিন্তু আমি এখানে ধরেছি 4, তো এটা তুমি 40 করে দাও, তাহলে আরেকটা 0 থাকবে, মানে 600 হয়ে যাবে। এটা যদি এটা 600 হয় তাহলে আরেকটা শূন্য তুমি পাবে, অর্থাৎ তাহলে এটা হবে 30, এটা হবে 10। হ্যাঁ,
যদি 40 হয় তাহলে এটা হবে 600 × 10⁻⁻⁶, তাহলে এখানে 600 বসালাম, তাহলে এটা 30 ভোল্ট, আর এখানেও 600 বসালাম, তাহলে 10 থাকবে পড়ে, তাহলে হচ্ছে 10 ভোল্ট। দেখো 30 আর 10 যুক্ত করে আমরা কত পাচ্ছি, 40 পাচ্ছি, যেটা যখন সাপ্লাই ভোল্টেজ, তার উত্তর আমার ঠিক আছে। দেখো এবার SC 112 মালদা, ওকে, ওই দেখো 9 নম্বর কোশ্চেনটাই, 9 অথবা কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, পাত দুটির মধ্যে ব্যবধান দেওয়া আছে এবং অন্তর্বর্তী হচ্ছে বায়ু মাধ্যম। তো একটি পাত ভূমি সংলগ্ন এবং অপরটি বিভব 300 ভোল্ট। তো ধারকটির ধারকত্ব কত? দেখো ব্যাপারটা হচ্ছে মনে রাখবে যে দুটো যে পাত থাকে পজিটিভ নেগেটিভ, তার মধ্যে একটা পাতকে আমরা কিন্তু ভূমি সংলগ্ন করি। তো এতে ভূমি সংলগ্ন দেখে ভয় খাওয়ার কিছু নেই। বলো যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C = কি হয় না ε0A/d হয়। ওকে, যে শূন্য মাধ্যম এখানে তোমাদের বলে দিয়েছে, ক্ষেত্রফল কত দিয়েছে 200 সেমি স্কোয়ার, তার মানে 200 × 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা ডি কত দিয়েছে, তোমার ব্যবধান কত পাত দুটির মধ্যে 2 মিলিমিটার, তার মানে কত 2 × 10⁻³ মিটার, সব কিন্তু আমরা করলাম মিটার, SI করে নিলাম। এবার তুমি এখানে বসাও, তাহলে কত আসবে দেখো, ε0 এর মান কত হয় 8.85 10⁻12, এ কত হলো 200 10⁻⁴, আর ডি কত 2 × 10⁻³ দেখো কি হচ্ছে, তাহলে 2 আর 200 কাটলো, তাহলে 100, তো হয়ে যাচ্ছে 8.85 × 10⁻12, 10 কত তোমার 100 মানে কত না 10⁻², তার মানে এটা হবে +2। দেখো এখানে আছে -4, আর 3 যদি উপরে যায় -3, তাহলে হয়ে যাবে কি +3, তাহলে কত হয়ে যাচ্ছে 8.85 × 10⁻, দেখো তাহলে 2 আর 3 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1 +1, তাহলে -12 + 1 মানে কত -11, তাহলে এত হয়ে গেল কত ফ্যারাড। ঠিক আছে, তাহলে ধারকটি ধারকত্ব হয়ে গেল ফ্যারাড। ওকে, এটা সমান্তরাল পাত ধারক দিয়েছে। এবার বলছে যে প্রতিটি পাতের চার্জ কত, চার্জের মান কি হয়, Q = কি হয় C × হয় V। ওকে, তাহলে মনে রাখবে আর প্রত্যেকটা পাতের কি হয় চার্জের মান সেম হয়, একটা প্লাস ও একটা মাইনাস হয়, তাহলে একটা বার করলেই হবে। তো সি এর মান কত আমরা জানি, এই যে পেলাম 8.85 10⁻, পেলাম কত -11 ইন্টু ভোল্ট, ভি কত দিয়েছে 300 ভোল্ট, তো 300 দিয়ে আমরা কি করবো গুণ করে দেবো, তো 300 গুণ করে নাও, 8.85 3 দিয়ে গুণ করো, 5 3 15, তাহলে হলো 1 24 আর 1 25, আবার 3 8 24 আর 1 25, তাহলে হয়ে গেল, আচ্ছা না না এটা হয়ে যাচ্ছে কত 3 24, তার 2 ছিল, তাহলে 26 পয়েন্ট হলো 26.55, 3 বাজে হলো 1 24 1 25, তাহলে 24 26 হলো, হ্যাঁ 26.55, তাহলে আনসার চলে আসবে এটা 26.55 × 10⁻, চলে আসছে -11 + 2, তার মানে 10⁻⁹। ওকে, 10⁻⁹ এত কুলাম। দেখবে অ্যান্সারটা তোমাদের বইটাতে ভুল দেওয়া আছে, তোমার এটা দেখবে 25.55 করা আছে, কিন্তু অ্যান্সার দেখতে পাচ্ছি আমরা আসছে 26.55। বুঝতে পারলে? 121 পুরুলিয়া। দেখো এখানে কোশ্চেন কি দিচ্ছে, দেখো গ্রুপ সি 9টা, দেখো 9 কোশ্চেনটাই বুঝতে পারছো, প্রত্যেকটা স্কুলে কি গ্রুপ সির ওই 9 নাম্বার যে কোশ্চেনটা, ওটা কিন্তু ধারকত্ব থেকে একটা ম্যাথ দিচ্ছে। ওকে, কি বলছে দেখো, বলছে যে 3 মাইক্রোফ্যারাড এবং 6 মাইক্রোফ্যারাড এর দুটি ধারকের শ্রেণী সমবায়কে, তার মানে 3 মাইক্রোফ্যারাড এবং 6 মাইক্রোফ্যারাডের দুটো ধারক এইভাবে পরপর জোড়া আছে, 3 মাইক্রোফ্যারাড এবং 6 মাইক্রোফ্যারাড। ওকে, এবার কি বলছে না এর সাথে তৃতীয় একটি 4 মাইক্রোফ্যারাড ধারক সমান্তরাল সমবায় যুক্ত, তাহলে 4 মাইক্রোফ্যারাডকে আমরা কি করেছি না সমান্তরাল সমবায় যুক্ত করেছি, এটা 4 মাইক্রোফ্যারাড। এবার এর সাথে 6 ভোল্টের একটি ব্যাটারি যুক্ত করা আছে, ধরো এইভাবে একটা ব্যাটারি যুক্ত করা আছে, কত না 6 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করা আছে। তো বুঝতে পারছি এদিকে প্লাস মানে কি, তা ধারকের এগুলো হবে প্লাস, এই সাইডগুলো প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। ওকে, তাহলে এইভাবে যুক্ত করা আছে। বলছে এই সঞ্চিত শক্তির মান কত হবে সম্পূর্ণ ব্যবস্থাটিতে, অর্থাৎ এই যে তোমার সমবায়টা আছে, এই সমবায়টিতে মোট কত শক্তি সঞ্চিত হবে। তাহলে প্রথমে কি করতে হবে, এই সমবায়টির তুল্য ধারকত্ব বের করতে হবে। তা দেখো প্রথমে এই দুটো কি আছে না শ্রেণীতে আছে, তা শ্রেণী থাকলে কি হবে, তাহলে CS = কি হয়ে যাবে 3 × 6 বাই হবে 3 + 6, C1 C2 বাই C1 + C2, তাহলে 3 6 18 বাই হলো 9, তার মানে 2 হলো কি মাইক্রোফ্যারাড। এবার এই দুটো মিলে কত হলো 2 মাইক্রোফ্যারাড, তাই এর সাথে 4 কি আছে না সমান্তরালে আছে, তাহলে বর্তনীটির তুল্য ধারকত্ব কত হবে না যা পেলাম
মানে 2 মাইক্রোফ্যারাড মানে সিএস 2 মাইক্রোফ্যারাড তার সঙ্গে 4 মাইক্রোফ্যারাড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ সমান্তরালে কি হয়, যোগ হয়। তাহলে সমবায়টির তুল্যধারা কত হয়ে গেল কি 6 মাইক্রোফ্যারাড, তার মানে 6 × 10⁻⁻6 ফ্যারাড। তাহলে এই সমবায়টির মধ্যে সঞ্চিত মোট শক্তির মান কত হবে না ইউ ইকুয়াল টু হয়ে যাবে হাফ সি ই কিউ ইন্টু হবে কি ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি ই কিউ কত 6 × 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার, ভি কত আছে 6, তাহলে 6 × 6 = 36, তাহলে কেটে গেল 3। তাহলে এবার তুমি 36কে 3 দিয়ে গুণ করো, কত হবে 108, তাহলে হয়ে যাচ্ছে 108 × 10⁻⁻6, তার মানে হয়ে যাচ্ছে 1.08 × 10⁻⁻4 জুল। ওকে, বুঝতে পারলে? এসসি 156 পশ্চিম মেদিনীপুরের 9-এর একটা কোশ্চেন রয়েছে, বলছে একটি পরিবাহী গোলকের ধারকত্ব 1 ফ্যারাড হলে এর ব্যাসার্ধ কত হবে। তো তাহলে এর ধারকত্ব দিয়ে দিয়েছি কত 1 ফ্যারাড। আমরা কি বলেছিলাম যে 1 ফ্যারাডটা কিন্তু একটা বৃহৎ একক, তার প্রমাণটা দেখো। তাহলে এর ব্যাসার্ধ বার করতে বলে তো সি ইকুয়াল টু কি হয় না 4πε0 ইন্টু হয় আর, অর্থাৎ ওই গোলকের ব্যাসার্ধ। তাহলে আর ইকুয়াল টু কি হয়ে যাবে c/4πε0, সি হচ্ছে 1 আর 1/4πε0 এর মান কত না 9 × 10⁹, তাহলে এর সাথে কি হয়ে যাবে ইন্টু 9 × 10⁹ গুণ হয়ে যাবে, অর্থাৎ এত মিটার, অর্থাৎ ব্যাসার্ধ হবে 9 × 10⁹ মিটার। মানে তুমি যদি কিলোমিটার ভাবো তাহলে 9 × 10⁶, মানে 90 লক্ষ কিলোমিটার। মানে বুঝতে পারছো যে পরিবাহীটা তৈরি হবে তার ব্যাসার্ধই হচ্ছে কত 90 লক্ষ কিলোমিটার, মানে অত বড় গোলক রাখা সম্ভব নয়। যাই হোক, তাই অ্যান্সারটা এটাই হবে, এই তোমার সেটটা। এবার এসসি 207 পূর্ব বর্ধমান, দেখো কি বলছে, দুটো ধারক দিয়েছে এবং তাদের ভোল্টেজ দেওয়া আছে। বলছে শ্রেণী সমবায় যুক্ত করলে এদের সাধারণ বিভব কি হবে। তা সাধারণ বিভব মানে কি, তাহলে চার্জে বন্টন, তাহলে বন্টন কি হয়, সাধারণ বিভব ভি ইকুয়াল টু কি হয় C1V1 প্লাস C2V2 বাই কি হয় C1 প্লাস C2। এই ফর্মে তোমরা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। এই যে C1 তোমার বসাবে কত 5 মাইক্রোফ্যারাড, তার মানে এটা করে নেবে 5 × 10⁶ করে নেবে ফ্যারাড। C2 তোমরা নেবে কত, C2 তোমরা নেবে 10 মাইক্রোফ্যারাড, তার মানে 10 × 10⁻⁻6 ফ্যারাড। ওকে, V1 ইকুয়াল টু কত দিয়েছে না V1 ইকুয়াল টু দিয়েছে 15 ভোল্ট, V2 দিয়েছে 10 ভোল্ট। এগুলো বসালে যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যায় তোমাদের নির্ণয় উত্তর। এবার নেক্সট সেট হচ্ছে বীরভূম জেলা স্কুল। আমি এই কোশ্চেনটা পিডিএফ করে আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে জয়েন হয়ে যাও এবং কোশ্চেনটা পিডিএফটা নিয়ে নাও। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছিল সেটা হচ্ছে যে 125টি জলবিন্দু, ঠিক আছে, মিলে একটি বড় জলবিন্দু তৈরি হলো। এবার তাহলে ওই বড় জলবিন্দুটির বিভব কত হবে, তার ধারকত্ব কত হবে এবং সঞ্চিত শক্তি কত হবে। এই একই কোশ্চেন 2016 উচ্চ মাধ্যমিকে তোমাদের প্রিভিয়াস যে ইয়ার 2016-তে দিয়েছিল। ওকে, তো দেখো তাহলে 125টি জলবিন্দু, তাহলে এবং প্রত্যেকটি চার্জ কিন্তু সেম। তো দেখো আমরা যদি ধরি যে প্রতিটি ছোট জলবিন্দুর, আমি যদি ধরি যে প্রতিটি ছোট জলবিন্দুর আধান আমি যদি ধরি কিউ, তাহলে বড় জলবিন্দুর আধান হয়ে যাবে কি 125 কিউ। ওকে, এবার কি বার করতে বলেছে না, বার করতে বলে তোমার কি ধারকত্ব। তো মনে রাখবে আমি তোমাদের ফর্মুলা বললাম, দেখবে যে সি স্মল ইজ ইকুয়াল টু কি সি লার্জ বাই কি এন। এখানে এনটা কি করে বের করবো না 125 দেওয়া আছে, মানে কি 5 এর কিউব, মানে এন কত তাহলে 5, যার কিউব সেটাই হচ্ছে এন এর মান। তাহলে এখানে সি স্মল ইকুয়াল টু কি হয়ে যাবে, আমি ধরলাম যে প্রতিটি ছোট জলবিন্দুর ধারক হচ্ছে মানে ধারকত্ব সি স্মল ধরে নেবে তোমরা, ইকুয়াল টু ধরলে সি কত সি ফ্যারাড, তোমরা ধরলে সি ফ্যারাড। ওকে, তাহলে সি ইকুয়াল টু কি হয়ে যাবে না সি লার্জ বাই হয়ে যাবে কত 5, তাহলে সি লার্জ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5C, অর্থাৎ বড় জলবিন্দুটির ধারকত্ব হবে ছোট জলবিন্দুগুলির ধারকত্বের 5 গুণ। ওকে, এটা হবে অ্যান্সার। 2 নম্বর উত্তর কি হবে না বিভব, মনে রাখবে ভি স্মল ইকুয়াল টু মনে রাখবে ভি লার্জ বাই এন স্কোয়ার, এই ফর্মে মনে রাখবে। ওকে, তা দেখো আমরা ধরে নেবো যে প্রতিটি ছোট জলবিন্দুর বিভব ভি স্মল আমরা ধরে নেবো যে ভি ভোল্ট, তাহলে এটা ভি হয়ে যাবে। তাহলে ভি লার্জ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এন স্কোয়ার মানে 5 স্কোয়ার, তাহলে ভি লার্জ হয়ে যাচ্ছে কত না 25
ভি এত হচ্ছে কি ভোল্ট। তাহলে এটা হলো তাহলে কি বুঝছো যে বড় জলবিন্দুর বিভব হবে ছোট জলবিন্দুর বিভবের 25 গুণ। ওকে, 3 নম্বর কি বলে সঞ্চিত শক্তি। তাহলে বলো বড় জলবিন্দুতে সঞ্চিত শক্তি কত হবে হাফ সি ভি স্কোয়ার, অর্থাৎ হাফ সি ইন্টু ভি স্কোয়ার। তাহলে সি কত আমরা পেলাম, সি লার্জ কত পেলাম 5c। তার মানে আমরা ধরলাম যে সি লার্জ, দেখলাম লার্জ, এল বলে দিলাম, এল ফর লার্জ। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু তাহলে কি হলো 5 ইন্টু সি স্মল। ওকে, 5 হলো। আর এটা কি হবে ভি আছে, তাহলে ইন্টু কি হবে না আছে কত 25, তাহলে 25 এর স্কোয়ার, তাহলে 25 ইন্টু ভি, এটা কি বটে স্মল, এটা তুমি স্মল বলতে পারো স্মল এস, তাহলে ভি এস তার স্কোয়ার। তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, তারপর কত হবে অ্যান্সার, তারপর যেটা আসবে উত্তর সেটাই হবে। তারপর 25 মানে হচ্ছে 625কে তুমি আবার 5 দিয়ে গুণ করো, তাহলে 5 5 25, 2, হ্যাঁ 5 10 12, হ্যাঁ 12 হলো 31225, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 1 2, 11 হলো 5 দুগুণি 10 বাই আচ্ছা 5 দুগুণে 10, 12 হলো 6 দুগুণে 12 এলো। হ্যাঁ আচ্ছা 5 নামলো, তাহলে 2 দুগুণে 4, 1 হলো 0.5 থেকে কেটে গেল, এটা এর ব্যাপার। তাহলে কত আসছে না 1562.5 সিএস ভিএস স্কোয়ার, মানে সি স্মল ভি স্মল। ওকে, এই যে ব্যাপার, মানে এগুলো আমি ধরেছিলাম, এগুলো সিএস তুমি ধরে নিতে পারো, ভিএস ধরে নিতে পারো, তো এগুলো এস ধরে নাও, এগুলো এস ধরে নাও, স্মল ভি স্মল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই অঙ্ক যদি পড়ে তোমরা এইভাবে করবে, এই ফর্মুলা মনে রাখবে যে সি স্মল ইজ ইকাল টু সি লার্জ বাই এন, ভি স্মল ইজ ইকাল টু ভি লার্জ বাই এন স্কোয়ার, আর শক্তির ফর্মুলা এইভাবে তোমরা বসিয়ে দেবে। তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেখো, যেগুলো করালাম এর সাথে। আশা করি আর কোনো প্রবলেম তোমাদের ধারকত্বের অঙ্ক থেকে থাকবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।